আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এবং এই তারিখ নির্ধারণ কেন্দ্র করে অলরেডি আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। এবং আপনারা জানেন যে ঢাকা সহ কয়েকটি জায়গায় পেট্রোল বোমা মারা হয়েছে গাড়িতে এবং এতে একজন গ্রেপ্তারও হয়েছে। একটু আগে শুনলাম ময়মনসিংহের ফুলবাড়িয়াতে গাড়ির ভিতরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে চালকের মৃত্যু হয়েছে। তো এই যখন অবস্থা, তখন একটি নতুন খবর হলো যে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স তারা জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে তারা বলেছে যে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে, মানে তাদের ভাষায় এই ভুয়া বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য, এটা আওয়ামী লীগের ভাষায় আর কি, আওয়ামী লীগ বলতেছে এটা ভুয়া বিচার ব্যবস্থা। আমি বলতেছি না, আমার আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধা আছে, অন্তত ইউনূস সরকারের আমলে। তো আমরা অবশ্যই বিশ্লেষণ করব, তার আগে একটু এই নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনানো দরকার বলে আমি মনে করি। এই লন্ডন ডাউটি স্ট্রিট চেম্বার্স, তারকে বলে রাখি, শেখ হাসিনার মেইনলি 3টা লবিং ফার্ম আছে। একটা হচ্ছে স্কাইলার্ক লিমিটেড, ওটা মূলত সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কন্টাক্ট ওদের, ওরা ওই মার্কিন বিভিন্ন ডিপার্টমেন্টে প্রভাব বিস্তার করে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য আমেরিকা চাপ দেয়। আর বাকি 2টা হচ্ছে ব্রিটেনে। একটা হচ্ছে প্যালেটাইন মিডিয়া। এই প্যালেটাইন মিডিয়া মূলত মানে যত কমিউনিকেশন গুলো আছে, এই যে দেখেন বড় বড় ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে, এগুলোতে শেখ হাসিনা ইন্টারভিউ প্রচার করা, তারপরে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন আপনার প্রোপাগান্ডা চালানো, এগুলো এই প্যালেটাইন মিডিয়া করে, মিডিয়া রিলেটেড কাজগুলো করে। আর আরেকটা হচ্ছে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স, ওরা সব লিগেল কাজগুলো করে, যেমন জাতিসংঘে নালিশ দেওয়া, তারপরে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে নেদারল্যান্ডে, ওখানে নালিশ করা, এরকম বিভিন্ন লিগেল কাজগুলো ওরা করে। তো এই ডাউটি স্ট্রিট চেম্বার্স তারাই আজকে একটা কাজ করছে, তারা লিখেছে যে জাতিসংঘে, আমি এটা নিয়েছি ডাউটি স্ট্রিট চেম্বার্স এর নিউজ সেকশন থেকে, ওদের ওয়েবসাইটের, আর্জেন্ট আপিল ফাইলড উইথ ইউএন রেইজেস সিরিয়াস ফেয়ার ট্রায়াল অ্যান্ড ডিউ প্রসেস ইস্যুস ইন ট্রায়াল অফ ফর্মার পিএম শেখ হাসিনা বিফোর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। মানে জাতিসংঘে দাখিল করা জরুরি আপিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুতর ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা উত্থাপন করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করা লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং বিচার বহির্ভূত সংক্ষিপ্ত বা স্বেচ্ছাচারী মৃত্যুদণ্ড সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূতের কাছে একটি জরুরি আপিল জমা দিয়েছেন, যেখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব, মানে বলা হয়েছে শেখ হাসিনা তো নাই, তো যেখানে শেখ হাসিনা উপস্থিত নাই সেখানে তার বিচার চলে কিভাবে, যুক্তি দিয়েছে। এটা কিন্তু জাতিসংঘ সুপারিশ করেছিল, জাতিসংঘ বলেছিল যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চালানো যাবে না, এটা জাতিসংঘের নিয়ম। এখন সমস্যা হচ্ছে কি, এইসব নিয়মগুলো তো শেখ হাসিনা ভঙ্গ করেছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী, তারপরে যুদ্ধাপরাধের বিচার, এগুলো তেমন অনেকগুলো বিচার করেছে, মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, যে সময় অপরাধীরা সেখানে ছিলেন না, তারা পলাতক ছিলেন। এটা তো শেখ হাসিনা নিজেই করেছে, অনেকবার করেছে। এখন আবার এই শেখ হাসিনার জন্য ওই যে বলে না, ইতিহাস বারে বারে ফিরে আসে। এখন আবার এরা বলতেছে শেখ হাসিনা তো নাই, তাহলে শেখ হাসিনার বিচার চালায় কিভাবে? এটা নিয়ম জাতিসংঘের যে যার বিচার হয় তার থাকতে হয়। এখন বাংলাদেশ সরকার কিন্তু অনেকবার চেষ্টা করেছে, ভারতকে রিকোয়েস্ট করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে শেখ হাসিনার উপস্থিতিতে বিচারটা করা যায়। এখন ভারত ফেরত দিবে না, তাহলে কি করা যায়? এবং বাংলাদেশ সরকার কিন্তু অনেকবার পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে, এছাড়া কি করতে পারে আর? তো শেখ হাসিনা 2009 সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এবং তার দল আওয়ামী লীগ 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে পুনর্নির্বাচিত হন। ওই ডামি ইলেকশনের কথা বলতেছে 7 জানুয়ারির। 2024 সালে জুলাই মাসে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়া বিক্ষোভ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণ আন্দোলনে পরিণত হয়, যা স্বীকার করেছেন গণ আন্দোলন, মানে হাসিনা লবিস্ট স্বীকার করেছে। 5ই আগস্ট 2024 তারিখে রাজনৈতিকভাবে সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভের ফলে সৃষ্ট অস্থিরতার কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস একটি ইন্টারনাল কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করেন। সবই সত্য।
2025 সালের জুলাই মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার আরো 2 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করে, যা 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে বিক্ষোভের প্রতি তৎকালীন সরকারের প্রতিক্রিয়া থেকে উদ্যত বলে জানা গেছে। 2024 সালের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া, মানে এখানে লিখেছে ভারতে পালিয়ে যাওয়া, যাক তারা স্বীকার করেছে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চলছে। শীঘ্রই রায় ঘোষণা করা হবে, যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা প্রায় নিশ্চিত। তো এই জরুরি আপিলটি তুলে ধরেছে যে শেখ হাসিনার সরকারের উভয় সদস্যের দ্বারা, মানে শেখ হাসিনা এবং কামাল, অভিযোগ করা নির্যাতন এবং পরবর্তীতে তাদের সমর্থকদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও, মানে ওই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু আওয়ামী লীগের লোকজনের পাবলিক মাইরা ফেলাইছে না, এটাকে বলা হয় গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেবল শেখ হাসিনা এবং তার প্রাক্তন সরকার সদস্যদের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা অভ্যুত্থান সফল করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে না। 15 জুলাই থেকে 8 আগস্ট এর ভিতরে তারা যে কর্মকাণ্ড করেছে তার বিচার করা হবে না। আগে আপনাদের মতামত চাই। বর্তমান সরকার বলেছে যে 15 জুলাই থেকে 8 আগস্ট এর ভিতরে যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তাদের কোনো অপরাধের বিচার হবে না। এটা অন্যায়। মানে এই শেখ হাসিনা লবিং ফার্ম বলতেছে ওদেরও বিচার করতে হবে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তো অনেক পাকিস্তানিদেরকে মেরেছে না, যুদ্ধ তো, তাহলে কি সেই মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে? এখন দেখেন, আওয়ামী লীগ বলে যে জুলাই যোদ্ধারা গাদ্দার, পাকিস্তানও কিন্তু তখন বলতো যে এই মুক্তিযোদ্ধারা গাদ্দার। শেখ হাসিনা বলে সংবিধান অনুযায়ী আমি এখনো প্রধানমন্ত্রী, পাকিস্তানও বলতো যে এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, রাষ্ট্রকে ভাঙার চেষ্টা করতেছে। তারপরে পুলিশ মারা গেছে 43 জন, মুক্তিযুদ্ধের সময় পুলিশ মারা গেছে প্রায় 200 থেকে 250, মুক্তিযোদ্ধারা মারছে। তো মুক্তিযোদ্ধার বিচার করা হোক। পৃথিবীর ইতিহাসে এটাই হয়, যারা বিজিত তাদের বিচার হয় না, যারা পরাজিত তাদের বিচার হয়। ফর এক্সাম্পল, যদি শেখ হাসিনা জিতে যেত তাহলে এই নাহিদ, ওয়াকার, তারপরে এই আসিফ, হাসনাত সবার ফাঁসি হয়ে যেত। এটাই পৃথিবীর নিয়ম। সেই ফরাসি বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, কাউকে বাঁচিয়ে রাখা হয়নি। সেই হিসাবে তো আমাদের এখানে কিছুই ঘটেনি। তারপরেও জনগণের আক্রোশে কিছু আওয়ামী লীগের লোক মারা গেছে। যাক, আমি খবরটা পড়ে আসি। জরুরি আপিলটি ব্যাখ্যা করে যে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে পরিচালিত হচ্ছে। একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যার নিজস্ব কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এবং শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকারের লঙ্ঘনের বিষয়ে একাধিক গুরুতর উদ্বেগ উত্থাপন করে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির অনুচ্ছেদ 14-1 অনুসারে শেখ হাসিনার বিচার স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনাল দ্বারা হচ্ছে না। শেখ হাসিনার মামলার বিচারকরা তার আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার মামলার বিচার করেছিলেন। তাদের রাজনৈতিক সম্পর্ক, প্রকৃত এবং অনুভূত পক্ষপাত উভয়ই গুরুতর প্রশ্ন উত্থাপন করে। মানে বলতেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা উকিল আছেন তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তদুপরি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও পক্ষপাতের আবির্ভাবের শিকার হন, যিনি নিজে শেখ হাসিনার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে রাজনৈতিক সমাবেশে উপস্থিত হয়েছিলেন। শেখ হাসিনার অনুপস্থিতিতে অত্যন্ত গুরুতর অপরাধের জন্য বিচার করা হয়েছে এবং ভারত থেকে শেখ হাসিনাকে বহিষ্কারের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তার অনুপস্থিতিতে বিচার চলছে। তার বিরুদ্ধে অভিযোগের কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি তিনি পাননি। বলা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো কোনো বিজ্ঞপ্তি নাকি শেখ হাসিনা পায়নি। না, শেখ হাসিনার ঠিকানা কোথায়? পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, ভারত সরকারকে একাধিকবার বলা হয়েছে, তারপর শেখ হাসিনা নাকি কোনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি পাননি। মানে কি বলবো আর। তাছাড়া আওয়ামী লীগের পক্ষে পূর্বে কাজ করা বা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং তারা ভয় ভীতি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারতেছেন না। জেডে খান পান্নার কথা বলে আর কি, যে সে ভয় পাইতেছে। ফলস্বরূপ শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী, যার সাথে তার কোনো যোগাযোগ ছিল না এবং কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। তবে আমি মনে করি জেডে খান পান্নাকে আসলে শেখ হাসিনা আইনজীবী হিসাবে গ্রহণ করা উচিত ছিল আদালতের। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আর কি।
কারণ শেখ হাসিনার ভিতরে যে কংক্রিট এভিডেন্স, এটা ওই জেডাই খান পান না কেন, তার তার চেয়ে বড় কোনো লয়ার আসলেও শেখ হাসিনাকে মানে মানে খালাস করার মতো মানে সম্ভাবনা বিন্দু মাত্র নেই। তাহলে কেন আদালত জেডাই খান পান্নাকে অনুমতি দিল না? আমার বোধগম্য না। তো এই ধরনের গুরুতর অনিয়ম, ন্যায্য বিচার এবং যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের পটভূমিতে এই ধরনের স্পষ্টতই অন্যায্য বিচারের পরে যে কোনো মৃত্যুদণ্ডই কার্যকরভাবে সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড এবং আইসিসিপিআর এর ধারা 6 দ্বারা নিশ্চিত জীবনের অধিকারের স্পষ্ট লঙ্ঘন হবে। শেখ হাসিনার পক্ষে ডাউটি স্টিচ চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল কাজ করছেন। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশে অধিকার লঙ্ঘনের বিষয়ে ডাউটি স্টিচ চেম্বার্সও একটা চিঠি জাতিসংঘে দিয়েছিল এবং তারা নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও একটা প্রতিবেদন করেছে ইউনিয়ন সরকারের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন করার জন্য। তো যেটা বললাম, জাতিসংঘ যে বলেছে যে কারো অনুপস্থিতিতে বিচার করা তারা সমর্থন করে না, এটারই সুযোগ কাজে লাগিয়ে একটা আবেদন করেছে। তো এইসব আবেদনে কোনো কাজ হবে না। কাজ হবে না কেন? যে অভিযোগগুলো করেছে এই অভিযোগগুলো শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় একাধিকবার লঙ্ঘন করেছেন এবং এই যে হিউম্যান রাইটস, তারপরে কত মানবাধিকার সংস্থা তারা শেখ হাসিনাকে কতবার বলেছে। এমনকি তুরস্কের যে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি চিঠি লিখেছেন শেখ হাসিনাকে যে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েন না। ইমরান খান চিঠি লিখেছে জামাতের এই বুড়ো বুড়ো নেতাগুলো ফাঁসি দিয়েন না। শেখ হাসিনা শুনেছে? শুনে নাই তো। শেখ হাসিনা যা মতো তাই করেছে। এই কারণে এখন পশ্চিমারা নীরব। এই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে, পশ্চিমারা একটা কথা বলতেছে না, চুপচাপ, একদম চুপচাপ। এবার আসি এই আগুন সন্ত্রাস। সে 2014 সালে 15 সালে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস চালিয়ে বিএনপির নাম দিত। এগুলো বাদতেন। এই দামি নির্বাচনের আগে 2টা ট্রেনে আগুন দেওয়া হলো, দিয়ে বিএনপির হাজার খানেক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো। এই আগুনগুলো দিয়েছে ডিবি হারুন তার লোকদেরকে দিয়ে। শেরাটনের সামনে গান পাউডার দিয়ে 11 জনকে হত্যা, মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক। এটা 111 সরকারের কাছে নিজ মুখে স্বীকার করেছেন শেখ সেলিম। সেই ভিডিও এখনো আছে, ইউটিউবে পাওয়া যায়। ওই যে পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে আগুন দিয়ে মেরেছেন, সে 10-12 জনকে মেরেছেন, নাকি আরো বেশি, ঠিক সংখ্যাটা খেয়াল নেই। তো আওয়ামী লীগের তো এই আগুন সন্ত্রাস করে বিএনপির উপরে দোষ চাপানোর অভ্যাস তো সেই পুরাতন। সেই কাজগুলো আবার এখন করতেছে। গতকালকে কয়েকটা বাসে আগুন দেওয়া হয়েছে, একটু আগে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে আগুন দিয়ে চালক সহ পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত না। দর্শক, আপনারা যা জনগণ আছেন তারা হাতে আইন তুলে নিবেন না, কিন্তু তারা পুলিশকে সহযোগিতা করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। এবং শেখ হাসিনা যতই লবিং ফার্ম নিয়োগ করুক না কেন, কেউই কিছু করতে পারবে না। বিচার তার আপন গতিতেই চলবে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন, ধন্যবাদ।